ভদ্রলোকের পরনে হাফ হাওয়াই শার্ট। বয়স খুব বেশি হলে ৩৫ হবে। কালো ফ্রেমের ভারী চশমার জন্যে বয়স কিছু বেশি মনে হচ্ছে। বেশ লম্বা, হাঁটছেন মাথা নিচু করে। তার ডান হাতে একটি প্যাকেট, বাঁ হাত ধরে একটি মেয়ে হাঁটছে। তার বয়স ৫-৬ বছর। ভারী মিষ্টি চেহারা, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ছোট মেয়েটি ক্রমাগত কথা বলছে। ভদ্রলোক তার কোনো কথার জবাব দিচ্ছেন না। ভদ্রলোকের কম কথা বলার স্বভাবের সঙ্গে মেয়েটি পরিচিত। তাদের গাড়িটি বেশ খানিকটা দূরে পার্ক করা। তারা ছোট ছোট পা ফেলে গাড়ির দিকে যাচ্ছে। জায়গাটা বায়তুল মোকাররম। সময় ৩টা ৫। ভদ্রলোকের গাড়িটি নতুন, সাদা রঙের টয়োটা করোলা, 4 ডোর। রাস্তার বাঁয়ে দৈনিক বাংলার দিকে মুখ ফিরিয়ে প্যারালাল পার্ক করা। গাড়িটির কাছে পৌঁছতে হলে রাস্তা পার হতে হয়। তিনি সাবধানে রাস্তা পার হলেন। লক্ষ্য করলেন তার সঙ্গে দুটি ছেলেও রাস্তা পার হলো। এরা বারবার তাকাচ্ছে তার দিকে। ভদ্রলোক একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। এই ছেলে দুটি অনেকক্ষণ ধরেই আছে তার সঙ্গে। ব্যাপার কি? তিনি গাড়ির হাতলে হাত রাখা মাত্র চশমা পরা লম্বা ছেলেটি এগিয়ে এলো। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে কি কথা? আমি আপনাকে চিনি না। ভদ্রলোক গাড়ির দরজা খুললেন। ছেলেটি শীতল কণ্ঠে বলল, গাড়িতে উঠবেন না। আপনার গাড়িটি দরকার। চিৎকার চেঁচামেচি কিছু করবেন না। যেভাবে দাঁড়িয়ে আছেন সেভাবে দাঁড়িয়ে থাকুন। ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন। ছোট মেয়েটি অবাক হয়ে তাকিয়ে আছে। লম্বা ছেলেটি বলল, আমরা মুক্তিযোদ্ধার একটা গেরিলা ইউনিট। কিছুক্ষণের ভেতর ঢাকা শহরে অপারেশন চালাবো। আপনার গাড়িটা দরকার। চাবি দিয়ে দিন। ভদ্রলোক চাবি তুলে দিলেন। গাড়িতে কোনো সমস্যা নেই তো? ভালো চলে? নতুন গাড়ি, খুবই ভালো চলে। তেল নেই। আপনাদের তেল নিতে হবে। নিয়ে নেব। তেল কেনার টাকা আছে তো? টাকা না থাকলে আমার কাছ থেকে নিতে পারেন। টাকা আছে। ভদ্রলোক হাসছেন। তিনি তার মেয়ের হাতে মৃদু চাপ দিয়ে মেয়েকে আশ্বস্ত করলেন। নরম স্বরে বললেন, মা, এদের সালাম আলাইকুম দাও। মেয়েটি চুপ করে রইল। তার চোখে স্পষ্ট ভয়। সে অল্প অল্প কাঁপছে। আপনি এখন থেকে ঠিক ২ ঘন্টা পর থানায় ডায়েরি করবেন যে আপনার গাড়িটি চুরি হয়েছে। এর আগে কিছুই করবেন না। ভদ্রলোক মাথা ঝাঁকালেন এবং হাত বাড়িয়ে দিলেন। ভদ্রলোকের হাত মেয়েদের হাতের মতো কোমল। আমার নাম ফারুক চৌধুরী। আমি একজন ডাক্তার। এ ট্রিনা, আমার বড় মেয়ে। আজ ওর জন্মদিন। আমরা কেক কিনতে এসেছিলাম। লম্বা ছেলেটি বলল, আমার নাম আলম, বদিউল আলম। শুভ জন্মদিন ট্রিনা। আলম গাড়িতে উঠে দরজা লাগিয়ে দিল। গাড়ি চালাবে গৌরাঙ্গ। আলম বসেছে গৌরাঙ্গের পাশে। পেছনের সিটে সাদেক এবং নুরু। আশফাকের গাড়িতে থাকবে শুধু নাজমল। বেশি মানুষের সেখানে থাকার দরকার নেই। এটা হচ্ছে কভার দেয়ার গাড়ি। একটা সেলফ লোডিং রাইফেল হাতে নাজমুল একাই যথেষ্ট। সে মহা ওস্তাদ ছেলে। উৎসাহ একটু বেশি। তবে সেই বাড়তি উৎসাহের জন্য এখন পর্যন্ত কাউকে বিপদে পড়তে হয়নি। আজও বিপদে পড়তে হবে না। দুটি গাড়ি মগবাজার এলাকার দিকে চলল। আশফাকের গাড়িটিতে অস্ত্রশস্ত্র আছে। তার কিছু কিছু সামনের টয়োটায় তুলতে হবে। আলম ও সাদিকের হাতে থাকবে স্টেন গান, ক্লোজ রেঞ্জ ওয়েপন। ঠিক মতো ব্যবহার করতে পারলে এটি একটি চমৎকার অস্ত্র। গেরিলাদের জন্য আদর্শ, ছোট এবং হালকা। নুরুর দায়িত্বে ১ বাক্স গ্রেনেড। নুরু হচ্ছে গ্রেনেড জাদুকর। নিশানা ছুড়বার কায়দা, টাইমিং, কোথাও কোনো খুঁত নেই। অথচ এই ছেলে মহা বিপদ ঘটাতে যাচ্ছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্জেন্ট মেজর ময়না মিয়া গ্রেনেড ছুড়বার ট্রেনিং দিচ্ছেন। পরিষ্কার করে সব বুঝিয়ে দিলেন। পিনটা খুলবার পর হাতের সময় হচ্ছে ৭ সেকেন্ড। খেয়াল রাখবেন,
7 সেকেন্ড। মনে হচ্ছে খুব কম সময়, আসলে অনেক বেশি সময়। 7 সেকেন্ডে অনেক কিছু করা যায়। ব্রাদার্স, খেয়াল রাখবেন 7 সেকেন্ড অনেক সময়। পিন খুলে নেবার পর যদি শুধু চিন্তা করতে থাকেন, এই বুঝি ফাটলো, এই বুঝি ফাটলো, তাহলে মুশকিল। মনের ভয়ে তাড়াহুড়া করবেন, নিশানা ঠিক হবে না। খেয়াল রাখবেন 7 সেকেন্ড অনেক সময়। অনেক সময়। নুরুকে গ্রেনেড দিয়ে পাঠানো হলো। ছোড়বার ট্রেনিং হবে। নুরু ঠিকমতো গ্রেনেডের পিন দাঁত দিয়ে খুলল। তারপর আর ছুঁড়ে মারছে না। হাতে নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ময়না মিয়া চেঁচালো, ছুঁড়ে মারেন, ছুঁড়ে মারেন। দাঁড়িয়ে আছেন কেন? নুরু কাপা গলায় বলল, আমার হাত শক্ত হয়ে গেছে, ছুটতে পারছি না। নুরুর মুখ রক্তশূন্য। বিদ্যুতের গতিতে ছুটে গেলেন ময়না মিয়া। গ্রেনেড কেড়ে নিয়ে ছুঁড়ে মারবার প্রায় সঙ্গে সঙ্গেই প্রচণ্ড বিস্ফোরণ হলো। ময়না মিয়া নুরুকে নিয়ে মাটিতে শোবারও সময় পেলেন না। সৌভাগ্যক্রমে কারো কিছু হলো না। ময়না মিয়া ঠান্ডা গলায় বললেন, নুরু ভাই, আরেকটা গ্রেনেড ছুঁড়েন। এখন আমি আছি আপনার কাছে। নুরু বলল, আমি পারবো না। ময়না মিয়া প্রচণ্ড একটা চড় কষালেন। তারপর বললেন, যা বলছি করেন। নুরু গ্রেনেড ছুড়ল। সার্জেন্ট মেজর ময়না মিয়া বললেন, নুরু ভাই হবেন গ্রেনেড মারায় 1 নম্বর। ময়না মিয়ার কথা সত্যি হয়েছে। ময়না মিয়া তা দেখে যেতে পারেননি। মান্দার অপারেশনে মারা গেছেন। আলম ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। ময়না মিয়ার কথা মনে হলেই মন দ্রবীভূত হয়ে যায়। বুক হু হু করে। দেশ স্বাধীন হবার আগে কি দেশের বীর পুত্রদের সবাই শেষ হয়ে যাবে? আলম, বল। গাড়ি কোথাও রাখতে হবে, আমার পেচ্ছাব করতে হবে, কিডনি প্রেশার দিচ্ছে। একটা নর্দমার কাছে গাড়িটা থামাতো গৌরাঙ্গ। গৌরাঙ্গ গাড়ি থামালো। গাড়ি এগুচ্ছে খুব ধীরে, যেন কোনো রকম তাড়া নেই। গৌরাঙ্গ পেছনের পিকআপটির দিকে লক্ষ্য রাখতে চেষ্টা করছে। ব্যাক মিররটা ভালো না, বাঁকা হয়ে আছে। পেছনে কে আসছে দেখার জন্য ঘাড় বাঁকা করতে হয়। আলমের মনে হলো গৌরাঙ্গ বেশ নার্ভাস। গৌরাঙ্গ, বলেন। পেছনের দিকে লক্ষ্য রাখার তোমার কোনো দরকার নেই, তুমি চালিয়ে যাও। জি আচ্ছা। এত আস্তে না, আর একটু স্পিডে চালাও, রিক্সা তোমাকে ওভারটেক করছে। গৌরাঙ্গ মুহূর্তে স্পিড বাড়িয়ে দিল। তার এতটা নার্ভাস হবার কারণ কি? আলম পরিবেশ হালকা করার জন্য বলল, সেন্ট মেখেছিস নাকি গৌরাঙ্গ? গন্ধ আসছে, কড়া গন্ধ। গৌরাঙ্গ লজ্জিত স্বরে বলল, সেন্ট না, আফটার শেভ দিয়েছি। দাড়ি গোঁফ গজাচ্ছে না? আফটার শেভ কেন? সবাই হেসে উঠল। গৌরাঙ্গও হাসল। পরিবেশ হালকা করার একটা সচেতন প্রচেষ্টা। সবার ভাবভঙ্গি এরকম যেন বেড়াতে যাচ্ছে, আলগা একটা ফুর্তির ভাব। কিন্তু বাতাসে উত্তেজনা, রক্তে কিছু একটা নাচছে। প্রচুর পরিমাণে অ্যাড্রেনালিন চলে এসেছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে। সবার নিঃশ্বাস ভারী, চোখের মনি তীক্ষ্ণ। গৌরাঙ্গের কপালে বিন্দু বিন্দু ঘাম। সে সিগারেট ধরালো। স্টিয়ারিং হুইলে হাত রেখে সিগারেট ধরানোর কৌশলটা চমৎকার। আলম তাকিয়ে তাকিয়ে দেখল, তামাকের গন্ধ ভালো লাগছে না, গা গুলাচ্ছে। আলম একবার ভাবল, বলে, সিগারেট ফেলে দাও গৌরাঙ্গ। বলা হলো না। সাদিক পেছনের সিটে গা এলিয়ে দিয়েছে, তার চোখ বন্ধ। সে বলল, আমি একটু ঘুমিয়ে নিচ্ছি, সময় হলে জাগিয়ে দিও। রসিকতার একটা চেষ্টা, স্থূল ধরনের চেষ্টা, কিন্তু কাজ দিয়েছে। নুরু এবং গৌরাঙ্গ দাঁত বের করে হাসছে। সাদেক এই হাসিতে আরো উৎসাহিত হলো, নাক ডাকার মতো শব্দ করতে লাগলো। গাড়ি নিউ মার্কেটের সামনে দিয়ে সোজা ঢুকলো মিরপুর রোডে। লালমাটিয়ার কাছাকাছি এসে ডান দিকে টার্ন নিয়ে চলে যাবে ফার্মগেট, সেখান থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। কাগজে কলমে কত সহজ, বাস্তব অন্য জিনিস। বাস্তবে অদ্ভুত অদ্ভুত সব সমস্যা হয়। মিশাখালীতে যেরকম হলো, খবর পাওয়া গেল 10 জন রাজাকার নিয়ে 3 জন মিলিটারির একটা দল সুলেমান মিয়ার ঘরে বসে আছে, ডাব খাচ্ছে। মুহূর্তের মধ্যে সাদেক দলবল নিয়ে রওনা হয়ে গেল।
দু-তিনটা গুলি ছুড়লেই রাজাকাররা তাদের পাকিস্তানি বন্ধুদের ফেলে পালিয়ে যাবে। অতীতে সবসময় এরকম হয়েছে, কিন্তু সেবার হয়নি। সুলেমান মিয়ার ঘরে যারা বসেছিল তারা সবাই পাঞ্জাব রেজিমেন্টের একটি কমান্ডো ইউনিট। গ্রামে ঢুকেছে গানবোট নিয়ে। সাদেক মরতে মরতে বেঁচে গিয়েছে। যাদের নিয়ে গিয়েছিল তাদের সবাইকে প্রায় রেখে আসতে হয়েছিল। ভয়াবহ অবস্থা। নাজমুল বলল, আমার ভয় লাগছে। আপনার ভয় লাগছে নাকি আশফাক সাহেব? আশফাক ঠান্ডা গলায় বলল, আমারও তো ভয় নাই। অ্যাকশন কখনো দেখেননি, এই জন্যে ভয় নেই। একবার দেখলে বুকের রক্ত পানি হয়ে যায়। খুব খারাপ জিনিস। আশফাক ব্রেকে পা দিল। সামনে একটা ঝামেলা হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে বোধহয়। একটা ঠেলাগাড়ি উল্টে পড়ে আছে। তার পাশে হেডলাইট ভাঙা একটা সবুজ রঙের জিপ। প্রচুর লোকজন এদের ঘিরে আছে। আশফাক ভিড় কমবার জন্য অপেক্ষা করতে লাগলো। ভিড় কমছে না। একজন ট্রাফিক পুলিশ মেয়েদের মতো মিনমিনে গলায় কী সব বলছে। কেউ তার কথা শুনছে না। নাজমুল বিরক্ত স্বরে বলল, ঝামেলা হয়ে গেল দেখি। আশফাক নির্বিকার, যেন কিছুই হয়নি। সে জানালা দিয়ে মাথা বের করে ব্যাপারটা দেখবার চেষ্টা করছে। মনে হচ্ছে সে এই ঝামেলাটায় বেশ মজা পাচ্ছে। কত অদ্ভুত মানুষ থাকে। ভিড় চট করে কেটে যেতে শুরু করেছে। কারণ হচ্ছে ইপিআর ১ নম্বর গেট থেকে একটি সাদা রঙের জিপ বাঁশি বাজাতে বাজাতে আসছে। গৌরাঙ্গ অ্যাক্সিলেটরে পা দিল। নুরু বলল, যাত্রা শুভ না আলম ভাই। যাত্রা খারাপ। এ ধরনের কথাবার্তা খুবই আপত্তিজনক। মনের উপর বাড়তি চাপ পড়ে। এই মুহূর্তে আর কোনো বাড়তি চাপের প্রয়োজন নেই। আলম ঠান্ডা গলায় বলল, শুভ কাজের জন্য যে যাত্রা তা সবসময় শুভ। গৌরাঙ্গ স্পিড বাড়িয়ে দিয়েছে। হু হু করে হাওয়া আসছে জানালা দিয়ে। লালমাটিয়ার কাছাকাছি আসতেই আবার ব্রেকে পা দিতে হলো। গৌরাঙ্গ শুকনো গলায় বলল, আলম ভাই, কি করব বলেন? ছুটে বেরিয়ে যাব? না, গাড়ি থামাও। ভালো করে ভেবে বলেন। গাড়ি থামাও, সবাই তৈরি থাকো। গাড়ি রাস্তার পাশে এসে থামল। আশফাকও তার পিকআপ থামিয়েছে। তাদের সামনে দুটি গাড়ি থেমে আছে। একটি ট্রিপল ঢাকা ট্রাক, অন্যটি ভক্সওয়াগন। মুখ শুকনো করে কয়েকজন লোক গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এরা ভয়ে অস্থির। যারা গাড়ি থামাচ্ছে তারা মিলিটারি পুলিশ। এক একটা গাড়ি আসছে, হুইসেল দিয়ে হাত ইশারা করছে। গাড়ি থামা মাত্র এগিয়ে যাচ্ছে, কাগজপত্র নিয়ে আসছে। সংখ্যায় তারা ৪ জন। ভালো ব্যাপার হচ্ছে এই ৪ জনই দাঁড়িয়ে আছে কাছাকাছি, ছড়িয়ে ছিটিয়ে নেই। এদের একজনের সঙ্গে রিভলভার ছাড়া অন্য কিছু নেই। বাকি ৩ জনের সঙ্গে আছে চাইনিজ রাইফেল। আলম বলল, সাদেক, তুই একা আমার সঙ্গে নামবি, অন্য কেউ না। গৌরাঙ্গ, বলুন। সিগারেট এখন ফেলে দাও। গৌরাঙ্গ সিগারেট ফেলে দিল। আলম জানালা দিয়ে মুখ বের করে হাত ইশারা করে ওদের ডাকল। মিলিটারি পুলিশের দলটি ক্রুদ্ধ ও অবাক হয়ে দৃশ্যটি দেখল। হাত ইশারা করে ওদের ডাকার স্পর্ধা এখনো কারোর আছে তা তাদের কল্পনাতেও নেই। একজন এগিয়ে আসছে, অন্য ৩ জন দাঁড়িয়ে আছে। আলম নামলো খুব সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে। তার পেছনে নামলো সাদেক। সাদেকের মুখ ভর্তি হাসি। এরা বুঝতে পারল না এই ছেলে দুটি ভয়াবহ অস্ত্র নিয়ে নেমেছে। এদের স্নায়ু ইস্পাতের মতো। প্রচণ্ড শব্দ হলো গুলির। একটি গুলি নয়, এক ঝাঁক গুলি। ফাঁকা জায়গায় এত শব্দ হওয়ার কথা নয়, কিন্তু হলো। ৪ জনই গড়িয়ে পড়ছে। এখনো রক্ত বেরোতে শুরু করেনি। ওদের মুখে আতঙ্ক ও বিস্ময়। নাজমুল নেমে পড়েছে। তার হাতে এসএলআর। আলম বলল, গাড়িতে ওঠো নাজমুল, নেমেছ কেন? দাঁড়িয়ে থাকা লোকগুলি একটা ঘোরের মধ্যে আছে। কি হয়ে গেল তারা এখনো বুঝতে পারছে না। সাদেক বলল, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে যান। লোকগুলির একজন শব্দ করে কাঁদছে। কি জন্য কাঁদছে কে জানে। এখানে তার কাঁদবার কি হলো? এখানকার ঘটনা প্রচার হতে সময় লাগবে। তারা ফার্মগেটে পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই। অবশ্য গুলির শব্দ ওরা হয়তো পেয়েছে। এতে তেমন কোনো অসুবিধা হবার কথা নয়। এই শহরে গেরিলারা এসেছে এটা ওদের কল্পনাতেও নেই। গাড়ি চলা শুরু করতেই সাদেক বলল, আমার বাথরুম পেয়ে গেছে। কেউ কোনো উত্তর দিল না। সাদেক আবার বলল, ডায়াবেটিস হয়ে গেল নাকি? এই কথারও কোনো জবাব পাওয়া গেল না।
গৌরাঙ্গ আবার একটি সিগারেট ধরিয়েছে। তার ফর্সা আঙুল অল্প অল্প কাঁপছে। আলম বলল, ভয় লাগছে গৌরাঙ্গ? গৌরাঙ্গ সত্যি কথা বলল, হ্যাঁ, লাগছে, বেশ ভয় লাগছে। আলম তাকালো পেছনে। সাদেক চোখ বন্ধ করে পড়ে আছে। স্টেন গানটি তার কোলে। কেমন খেলনার মতো লাগছে। নুরু বসে আছে শক্ত মুখে। আলমের দিকে চোখ পড়তেই সে বলল, কিছু বলবেন আলম ভাই? না, কিছু বলবো না। সিগারেট ধরাবেন একটা? না, ঠিক এই মুহূর্তে কিছু বলার নেই, কিছুই করার নেই। এটা হচ্ছে প্রতীক্ষার সময়। আলম লক্ষ্য করল বারবার তার মুখে থুতু জমা হচ্ছে। কেন এরকম হচ্ছে? তার কি ভয় লাগছে? তার সঙ্গে আছে চমৎকার একটি দল। এরা প্রথম শ্রেণীর কমান্ডে ট্রেনিং পাওয়া দল। এদের সঙ্গে নিয়ে যে কোনো পরিস্থিতি সামাল দেয়া যায়। কোনো রকম ভয় তার থাকা উচিত নয়। কিন্তু আছে, ভালোই আছে। নয়তো বারবার মুখে থুতু জমতো না। সেই আদিম ভয়, যা যুক্তি মানে না। মনের কোনো এক গহীন অন্ধকার থেকে বিড়ালের মতো নিঃশব্দে বের হয়ে আসে এবং দেখতে দেখতে ফুলে ফেপে বিশাল হয়ে ওঠে। গাড়ির বেগ কমে আসছে। গৌরাঙ্গের চোখ মুখ শক্ত। কপালে বিন্দু বিন্দু ঘাম। আলম ডাকল, সাদেক, সাদেক। সাদেক ভারী গলায় বলল, আমি আছি। গৌরাঙ্গ বড় বড় নিঃশ্বাস ফেলছে। আলমের কেমন বমি বমি ভাব হচ্ছে। তার জানতে ইচ্ছা করছে অন্যদেরও তার মতো হচ্ছে কিনা, কিন্তু জানার সময় নেই। গাড়ি থেমে আছে। মিলিটারিদের তাঁবু ১০-১৫ গজ দূরে। দরজা খুলে তিনজনই লাফিয়ে নামল। নাজমুল তখনও নামেনি। পাঞ্জাব রেজিমেন্টের ২০ জনের একটি ইউনিট ছিল ফার্মগেটে। তাদের দলপতি সুবেদার মেজর মাবুদ খা। এই দলটিকে এখানে রাখার উদ্দেশ্য মাবুদ খাঁর কাছে পরিষ্কার নয়। এদের ওপর তেমন কোনো ডিউটি নেই। মাঝে মাঝে রোড ব্লক করে যে চেকিং হয় তা করে এমপিরা। ওদের সঙ্গে ইদানিং যোগ হয়েছে মিলিশিয়া। তাঁবুর ভেতরটা বেশ গরম, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ সৈন্যই ঘুমোচ্ছিল বা ঘুমের ভঙ্গিতে শুয়েছিল। যদিও এটা ঘুমোবার সময় নয়। কিছুক্ষণের ভেতরেই বৈকালীন চা আসবে। চা আসতে আজ দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে কে জানে? মাবুদ খাঁ তাঁবুর বাইরে চেয়ারে বসেছিল। শুধু শুধু বসে থাকা যায় না, কিন্তু তাকিয়ে থাকা ছাড়া তার কোনো কাজ নেই। তাঁবুর ভেতর হইচই হচ্ছে। তাস খেলা হচ্ছে সম্ভবত। এই খেলাটি তার অপছন্দ। সে মুখ বিকৃত করল এবং ঠিক তখনই সে লক্ষ্য করল ৩টি ছেলে দৌড়ে আসছে। দীর্ঘদিনের সামরিক ট্রেনিং তার পেছনে। তার বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না যে ছেলে ৩টি কেন ছুটে আসছে। সে মুগ্ধ হইল এদের অবার্চিন সাহসে। কিছু একটা বলল চিৎকার করে। সেটা শোনা গেল না, কারণ আকাশ কাঁপিয়ে একটা বিস্ফোরণ হয়েছে। চিৎকার, হইচই, আতঙ্কগ্রস্ত মানুষদের ছুটোছুটি, সবকিছু ছাপিয়ে শোনা যাচ্ছে গুলির শব্দ। ঝাঁকে ঝাঁকে গুলি এসে পড়ছে। নূর শান্ত। সে ২টি গ্রেনেড পরপর ছুঁড়েছে। এখন তার করবার কিছু নেই। সে দাঁড়িয়ে আছে মূর্তির মতো। চোখের সামনে যা ঘটছে তা ঠিক বিশ্বাস হচ্ছে না। আলম ভাই দ্বিতীয় ম্যাগাজিনটি ফিট করছেন, কিন্তু তার প্রয়োজন নেই। এখন উচিত দ্রুত পালিয়ে যাওয়া। যে বিকট বিস্ফোরণ হয়েছে, অর্ধেক শহর নিশ্চয়ই কেঁপে উঠেছে। এয়ারপোর্ট থেকে টহলদারি জিপ নিশ্চয়ই বেরিয়ে পড়েছে। গৌরাঙ্গ ক্রমাগত হর্ন দিচ্ছে। তার মুখ রক্তশূন্য। নুরু চেঁচিয়ে বলল, আলম ভাই, গাড়িতে ওঠেন। একটি সরকারি বাস যাত্রী নিয়ে হঠাৎ এসে উপস্থিত হয়েছে। ড্রাইভার বাস থামিয়ে হতভম্ব হয়ে তার সিটে বসে আছে। বাসটি এমনভাবে সে রেখেছে যে গৌরাঙ্গ তার গাড়ি বের করতে পারছে না। সাদেক এগিয়ে এলো। তার হাতে স্টেন গান। বাস ড্রাইভারকে আশ্চর্য রকম নরম গলায় বলল, ড্রাইভার সাহেব, গাড়িটা সরিয়ে নিন, আমাদের আরও কাজ আছে। হতভম্ব ড্রাইভার মুহূর্তে তার গাড়ি নিয়ে গেল থার্ড গিয়ারে। ঘণ্টার শব্দ আসছে। দমকল নাকি? ওরা গাড়িতে উঠে বসল। গৌরাঙ্গ গাড়িটিকে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। আলম বলল, আস্তে যাও, আস্তে, কোনো ভয় নেই। গাড়ি যাচ্ছে ইন্টারকনের দিকে। এই প্রোগ্রামটিতে কোনো ঝামেলা নেই। কেউ গাড়ি থেকে নামবে না। ছুটে যেতে যেতে কয়েকটি গ্রেনেড ছোড়া হবে। হোটেলের বিদেশি সাংবাদিকরা জানবে ঢাকার অবস্থা স্বাভাবিক নয়।
আলমের মনে হলো বড় রকমের ঝামেলা হয়তো ইন্টারকনের সামনেই অপেক্ষা করছে। যেখানে কোনো ঝামেলা হবে না মনে করা হয়, সেখানেই ঝামেলা দেখা দেয়। আলম বলল, স্পিড কমা গৌরাঙ্গ। করছো কি তুমি, মারবে নাকি? গৌরাঙ্গ স্পিড কমালো। সাদেক বলল, প্রচণ্ড বাথরুম পেয়ে গেছে, কি করা যায় বলতো আলম? আলম জবাব দিল না। ইন্টারকন এসে পড়েছে। আলমের নিঃশ্বাস ভারী হয়ে এলো। আবার মুখে থুতু জমছে, গা গুলাচ্ছে। 6টায় কারফিউ শুরু হবে। রাত্রি 5:30টায় উদ্বিগ্ন হয়ে ফোন করল। ফোন ধরলেন সুরমা। তিনি বুঝতে পারছেন রাত্রির গলা কাঁপছে। অনেক চেষ্টা করেও সে তার উদ্বেগ চেপে রাখতে পারছে না। তিনি নরম গলায় বললেন, কি হয়েছে রাত্রি? কিছু হয়নি মা, তুমি কি খবর শুনেছ? না, কি খবর? ফোনে বলা যাবে না। দারুণ সব কাণ্ড হয়েছে মিরপুর রোডে, ফার্মগেটে। কিছু জানো না? না, জানি না। আমরা বাড়ি আসবার জন্য গাড়ি বের করেছিলাম, ওরা আসতে দেয়নি। রোড ব্লক করেছে। মা শোনো। শুনছি। উনি কি এসেছেন? না। বলো কি মা? সুরমা চুপ করে রইলেন। রাত্রি টেলিফোন ধরে রেখেছে, যেন সে আরও কিছু শুনতে চায়। সুরমা বললেন, তোর বাবার সঙ্গে কথা বলবি? না। মা শোনো, উনি এলেই তুমি টেলিফোন করবে। সুরমা জবাব দিলেন না। মা বল, শুনছি। উনি এলেই টেলিফোন করবে। আমার খুব খারাপ লাগছে মা, আমার কাঁদতে ইচ্ছা করছে। সুরমার মনে হলো উনি কান্নার শব্দ শুনলেন। তার হাত পা ঠান্ডা হয়ে এলো। কেন রাত্রি কাঁদছে? এই বয়সী মেয়ে যদি কোনো পুরুষের কথা ভেবে কাঁদে, তার ফল শুভ হয় না। বিয়ের আগে তিনি নিজেও একটি ছেলের জন্য কাঁদতেন। তার ফল শুভ হয়নি। যদিও সেই ছেলেটির কথা তিনি একবারও ভাবেন না, তবুও কোথাও যেন একটা শূন্যতা অনুভব করেন। ছেলেটি তার হৃদয়ের একটা অংশ খালি করে গেছে। সেখানে কোনো স্মৃতি নেই, স্বপ্ন নেই, প্রগাঢ় শূন্যতা। সুরমা টেলিফোন নামিয়ে বসার ঘরে ঢুকবার প্রায় সঙ্গে সঙ্গেই আলম এলো। তার চোখ লাল, দৃষ্টি এলোমেলো। সে সুরমার দিকে তাকিয়ে অল্প হাসল। সুরমা বললেন, তুমি ভালো আছো তো? জি। সবাই ভালো আছে? হ্যাঁ। আপনি কি আমাকে একটু গরম পানি করে দিতে পারবেন? গরম পানি দিয়ে গোসল করব। আলম ক্লান্ত পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। থমকে দাঁড়ালো বারান্দায়। মতিন সাহেব বাগানে কাজ করছেন। আগাছা পরিষ্কার করে বাগানটিকে এত সুন্দর করে ফেলেছেন, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। সুরমা গরম পানি বাথরুমে দিয়ে আলমকে খবর দিতে গেলেন। আলম হাত পা ছড়িয়ে গভীর ঘুমে অচেতন। কাপড় ছাড়েনি, পা থেকে জুতো পর্যন্ত খোলেনি। ঘুমের মধ্যে আলম একটি অস্পষ্ট শব্দ বের করছে। প্রচণ্ড জ্বর হলে মানুষ এমন করে। ওর কি জ্বর? ঘরে ঢুকবার সময় দেখেছেন চোখ টকটকে লাল। সুরমা আলমের কপালে হাত রাখতেই আলম উঠে বসল। তোমার পানি গরম হয়েছে। থ্যাংক ইউ। কিন্তু তোমার গা তো পুড়ে যাচ্ছে জ্বরে। আমার এরকম হয়, হট শাওয়ার নিয়ে শুয়ে থাকলে জ্বর নেমে যাবে। আলম তোয়ালে টেনে নিয়ে মাতালের ভঙ্গিতে বাথরুমের দিকে এগিয়ে গেল। রাত্রি সন্ধ্যা 7টায় আবার টেলিফোন করলো। কাঁদো কাঁদো গলায় বলল, মা উনি আসেননি তাই না? এসেছে। এসেছেন? তাহলে আমাকে টেলিফোন করলে না কেন? আমি তখন থেকে টেলিফোনের সামনে বসে আছি। রাত্রি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সুরমা টেলিফোনে সেই কান্না শুনলেন। তার নিজেরও চোখ ভিজে উঠতে শুরু করলো। তিনি নিজেও কিশোরী বয়সে এভাবে কেঁদেছেন। কেউ তার কান্না শুনেনি। তিনি টেলিফোন নামিয়ে রেখে আলমের ঘরে এলেন। আলম খাটে পা ঝুলিয়ে বসে আছে, তার মুখে সিগারেট। সে সুরমাকে দেখে সিগারেট নামালো না। সুরমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। আলম বলল, আপনি কি কিছু বলবেন? সুরমা থেমে থেমে বললেন সুরমা থেমে থেমে বললেন, তুমি বলেছিলে এ বাড়িতে 7 দিন থাকবে। আজ 7 দিন শেষ হয়েছে। আমি আগামীকাল চলে যাব, আগামীকাল সন্ধ্যায়। তোমাকে কি 1 কাপ চা বানিয়ে দেব? দিন। আপনার কাছে অ্যাসপিরিন আছে?
আছে, দিচ্ছি। বলেও সুরমা গেলেন না। দরজা ধরে দাঁড়িয়ে রইলেন। আলম বলল, আপনি কি আরো কিছু বলবেন? না। মতিন সাহেবের নাক ফুলে উঠছে বারবার, হাত মুষ্টিবদ্ধ হচ্ছে। কারণ বিবিসি ঢাকার গেরিলা অপারেশনের খবর ফলাও করে বলেছে। এত তাড়াতাড়ি খবর পৌঁছলো কিভাবে? সাহেবদের কর্মদক্ষতার উপর তার আস্থা সবসময়ই ছিল, এখন সেটা বহুগুণে বেড়ে গেছে। সুরমাকে ঢুকতে দেখেই তিনি বললেন, ব্রিটিশদের মতো একটা জাত আর হবে না। সুরমা তার কথা বুঝতে পারলেন না। হঠাৎ ব্রিটিশ প্রসঙ্গ এলো কেন কে জানে। সুরমা, আজ তাহারা ছারখার করে দিয়েছে, অর্ধেক ঢাকা শহর বরণ করে দিয়েছে, একেবারে ছাতু হেভক। সুরমা কিছুই বললেন না। মতিন সাহেব ট্রানজিস্টার নিয়ে শোবার ঘরে চলে গেলেন। রাত্রিকে টেলিফোন করে জানতে হবে বিবিসি শুনেছে কিনা। টেলিফোন ধরলো অপালা। সে হাই তুলে বলল, বাবা, আপাকে টেলিফোন দেয়া যাবে না, তার কি জানি হয়েছে, দরজা বন্ধ করে কাঁদছে। মতিন সাহেব অবাক হয়ে বললেন, এরকম খুশির দিনে কাঁদছে কেন?